নমস্কার, সুপ্রভাত। নতুন বছরের দ্বিতীয় মাস এবং এই নতুন বছরের নতুন চমক, নতুন ছকে একে বলা যায় আমাদের পুরনো অভ্যাস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ তো বটেই, রাজনীতি থেকে খেলার ময়দান, কি নেই সেখানে। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ এবার আসবে সরাসরি আপনার টেলিভিশনে, আপনার সেলুলার ফোনে, আপনার মোবাইল ফোনে। TV9 বাংলা টাইমস। শুরুতেই খবর রাখবো আজকের কি হেডলাইন্স রয়েছে সেই দিকে। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বড় চমক। লক্ষ্মীর ভান্ডার বেড়ে দ্বিগুণ, 500 থেকে বেড়ে 1000 টাকা ভাতা। জনজাতি মহিলাদের ভাতা বেড়ে 1200। সরকারি কর্মীদের ডিএ বাড়ল আরও 4%। এটা বাজেট নয়, ভোট প্রচার। রাজ্য বাজেটকে এই ভাষাতেই সমালোচনা করলেন বিরোধী দলনেতা। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই বাজেটটি দিশাহীন বলেও মন্তব্য শুভেন্দুর। পঞ্চায়েত ভোটে একটি খুনের মামলায় গ্রেফতার আরাবুল ইসলাম। ভাঙড় থেকেই তাঁকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে আইএসএফ কর্মী খুনে গ্রেফতার। রাতে আরাবুলকে নিয়ে আসা হয় লালবাজারে। কেন্দ্রের 100 দিনের বিকল্প মমতার কর্মশ্রী। বছরে 50 দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি রাজ্য বাজেটে। 100 দিনের কাজে বকেয়া মেটাতে বরাদ্দ 3700 কোটি টাকা। বাজেটে ভাতা বাড়ল সিভিক ভলান্টিয়ারদেরও। 1000 টাকা ভাতা বাড়াতে 180 কোটি টাকা বরাদ্দের ঘোষণা। রাজ্য পুলিশের চাকরিতেও সিভিক ভলান্টিয়ারদের সংরক্ষণের পরিমাণও 10% থেকে বাড়িয়ে করা হলো 20%। লোকসভার শেষের দিন বলতে উঠে দেবের গলায় ঘাটাল আবেগ। প্রধানমন্ত্রীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের আর্জি। এটা তৃণমূল বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা, লোকসভায় বললেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী। শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। শিবু হাজরা, উত্তম সর্দারের গ্রেফতারের দাবি। দফায় দফায় বিক্ষোভ, লাঠি ঝাঁটা নিয়ে মিছিল গ্রামবাসীদের। থানার সামনে আছড়ে পড়ল জনরোষ। ক্ষোভের আগুনে ফুটছে সন্দেশখালী। এর মধ্যেই মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে আতঙ্ক ধাওয়া করছে সন্দেশখালীর মাধ্যমিক পরীক্ষার্থীদের। তাদের একটাই আর্তি, যুদ্ধ থামুক, শান্তি ফিরুক এলাকায়। তৃণমূল দল আর করবেন না, স্পষ্ট জানিয়ে দিলে দিব্যেন্দু অধিকারী। সংসদের বাইরে সুকান্ত দিব্যেন্দুর সৌজন্য সাক্ষাৎ। তবে কি লোকসভা ভোটের আগেই বিজেপিতে তমলুকের সাংসদ? সুকান্ত ও দিব্যেন্দু কেউই অবশ্য তা স্পষ্ট করেননি। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। নৌকো করে পিকনিকে গিয়ে বিপত্তি। ফেরার পথে নৌকোডুবি হয়ে নিখোঁজ 2 কিশোর সহ 6 জন। রূপনারায়ণের মাঝে নৌকোডুবি, বেশ কয়েকজন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ 6। তল্লাশিতে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। আলিপুরদুয়ারে বন্ধ চা বাগান। শ্রমিকের অনাহারে মৃত্যুর অভিযোগ উঠছে। শ্রমিক মৃত্যুর পরে উদ্যোগ নেই প্রশাসনের। এখনো অনেক শ্রমিক নেই, তাদের থাকার ঘর নেই, খাবারের ব্যবস্থা নেই। দায় এড়াতে অনাহারের অভিযোগ অস্বীকার জেলা প্রশাসনের। খণ্ডঘোষে নাবালিকা নিখোঁজের ঘটনায় সিবিআই তদন্ত। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। সিআইডি চার্জশিট না দেওয়ায় ধৃত 2 জনের জামিন। এবার সিবিআইকে 13ই মার্চের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এবার দেখে নেব দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। বিজেপির শ্বেতপত্র পেশের আগে কৃষ্ণপত্র প্রকাশ। কংগ্রেসের ব্ল্যাক পেপারে দেশের বেকারত্ব তুলে ধরে মোদীকে আক্রমণ খাড়গের। লোকসভায় ইউপিএ জমানায় অর্থনীতি নিয়ে শ্বেতপত্র পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চেন্নাইয়ে বহু স্কুলে বোমা আতঙ্ক। অন্তত 13 থেকে 14টি স্কুলে ইমেইল করে বিস্ফোরণের হুমকি। চেন্নাই জুড়ে কড়া নিরাপত্তা, তবে নিরাপত্তা মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন করেছে পুলিশ কমিশন। কৃষকদের সংসদ অভিযান, কড়া নিরাপত্তার বলয় দিল্লি। 3 বছর পর আবারও রাজধানীর পথে কৃষকরা। আরও বেশি মজুরির দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছেন নয়ডা এবং গ্রেটার নয়ডার কৃষকরা। এবার বিস্তারিত হবে এই খবরগুলোতে আমরা নজর রাখবো। সন্দেশখালী, এই সন্দেশখালী বলতেই নানা ছবি সাম্প্রতিককালে এগিয়ে আসছে, দেখতে পাওয়া যাচ্ছে। নানা ঘটনা ঘন ঘটা এগিয়ে আসছে। এই সন্দেশখালীতেই পুলিশের দুরকম রূপ দেখতে পাওয়া গেল। কেন দুরকম রূপ বলছি? তার কারণ হচ্ছে ইডির ওপর হামলার 34 দিন পার হয়ে গেছে, আপনারা জানেন, গুনে গুনে 34 দিন। এখনো কিন্তু সন্দেশখালীর কোট আনকোট বাঘ শাহজাহান শেখের টিকি ছুঁতে পারেনি পুলিশ। হ্যাঁ, হাইকোর্টের কড়া নির্দেশ, রাজভবনের একের পর এক কড়া বার্তার পরেও এই শাহজাহানকে ধরতে ব্যর্থ হয়েছে ন্যাজট থানার পুলিশ। এদিকে এর মধ্যে গ্রেফতার 3 আন্দোলনকারী, ভাবুন। আর এখানেই উলটপুরাণ, যে কারণে বললাম শুরুতেই যে পুলিশের 2 রূপ। একদিকে শাহজাহানকে ধরতে পারা যাচ্ছে না, 34 দিন হয়ে গেল। অন্যদিকে আন্দোলনকারীদের মধ্যে 3 জনকে গ্রেফতার করে ফেলল তড়িঘড়ি পুলিশ। আর এই গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিবু হাজরার অনুগামীরা।
অনুগামীরা করেননি, এই দায়ের কিন্তু করেছেন শিবু হাজরা স্বয়ং। হ্যাঁ, আরও একবার আপনাদের বলি, এই গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিবু হাজরার অনুগামীরা করেননি, করেছেন শিবু হাজরা স্বয়ং। কোর্টে জমা দেওয়া নথিতে তেমনই বয়ান সন্দেশখালী থানা তদন্তকারী অফিসারদের। নথি অনুযায়ী বুধবার ভোর 3:25 নাগাদ সন্দেশখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন শিবু হাজরা স্বয়ং। তার ঠিক 7 ঘন্টা 20 মিনিটের মাথায় অর্থাৎ সকাল 10:45 গ্রেফতার করা হয় সুজয় মণ্ডল, সৈকত দাস, প্রদীপ মণ্ডল নামে 3 আন্দোলনকারীকে। আমার সহকর্মী সৌরভ রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, আমি সরাসরি যে বিষয়টা জানতে চাইবো যে এই যে এত তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে, ইডির ওপর হামলার 34 দিন কেটে গিয়েছে, শেখ শাহজাহানের টিকি তারা ছুঁতে পারেননি, অথচ শিবু হাজরার এই অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি 3 জনকে গ্রেফতার। এই যে একই অঙ্গে এত রূপ, একই পুলিশের ভিন্ন রূপ, দুটো আলাদা আলাদা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, এর উত্তর বা আন্দাজ কি কিছু মিলছে ওই সন্দেশখালী এলাকা থেকে? শুভজিৎ, দেখো, যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগ একধারে শুধু বিতর্কিত নয়, বিতর্কিত হওয়ার পাশাপাশি 9টি যে দ্বীপ রয়েছে সন্দেশখালী, সেখানে কিন্তু আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে দেওয়ার পক্ষে এই অভিযোগপত্র যথেষ্ট। তার কারণ 111 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগ দায়েরের ক্ষেত্রে এসডিপিও জানিয়েছিলেন অভিযোগ দায়ের করেছেন শিবু হাজরার অনুগামীরা। দেখা যাচ্ছে যে কোর্টের নথিতে যে শিবু হাজরার অনুগামীরা নয়, শিবু হাজরা নিজে অভিযোগ দায়ের করেছেন। শিবু হাজরা নিজে অভিযোগ দায়ের করেছেন এবং কি দেখা যাচ্ছে না, 34 দিন অতিক্রান্ত, 34 দিন পরও শেখ শাহজাহানকে এখনো ধরতে পারেনি রাজ্য পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ, নাজার থানার পুলিশ, কোনো হদিশ দিতে পারেনি শেখ শাহজাহান কোথায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজভবন, কলকাতা হাইকোর্ট বারবার যে বার্তা দিয়েছে, তারপরও তারা সেই হদিশ দিতে পারেনি। আর এখানে দেখা যাচ্ছে 7 ঘন্টা 20 মিনিট বুধবার ভোর রাত 3:25 অভিযোগ দায়ের হলো এবং 10:45 থেকে 10:46 ব্যবধানে 7 ঘন্টা 20 মিনিট এই টাইম স্প্যানের মধ্যে 3 জন অভিযোগকারীকে ধরে ফেললেন, যারা একদম মূল মাথা এই আন্দোলনের ছিলেন, যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তাদেরকে ধরে ফেলতে পারলো সন্দেশখালী থানার পুলিশ। এবং এই ধরপাকড় আরও বাড়বে তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহানের ক্ষেত্রে একরকম রাজ্য পুলিশ আর আন্দোলনকারীদের ক্ষেত্রে একরকম রাজ্য পুলিশ, এই একই মুদ্রার এপিট ওপিট কেন, একই অঙ্গে এত রূপ কেন সন্দেশখালী থানা পুলিশ এবং নাজার থানা পুলিশের? শিবু হাজরা কি অভিযোগ করেছেন? শিবু হাজরার অভিযোগপত্র আমাদের কাছে রয়েছে। শিবু হাজরার অভিযোগপত্র তিনি বলছেন যে আমি শিবপ্রসাদ হাজরা, পিতা মৃত নীলকান্ত হাজরা, গ্রাম পোস্ট জেলিয়াখালী, আমার সন্দেশখালী গ্রামে একটি হাঁস ও মুরগি ফার্ম ও ছাগলের খামার আছে। আমি 5 বছরের লিজে গোপাল দাস, মৃত রামদাস ও সবিতা দাস অরবিন্দ দাসের নিকট হইতে লইয়াছি। সেখানে বর্তমানে আমার প্রায় 25,000 হাঁস ও মুরগির ছানা ও 100-র অধিক ছাগল চাষ হয়। এমতো অবস্থায় নিরাপদ সর্দার দিলীপ মল্লিক, শান্তনু বসু ওরফে লালটু, সৈকত দাস ওরফে পিকায়ের নেতৃত্বে নিম্ন বর্ণিত দুষ্কৃতিকারীরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলে এক দলবদ্ধে 7 তারিখ সময় অনুমান বিকাল 5টা নাগাদ আমাকে খুনের উদ্দেশ্যে তাদের হাতে থাকা ধারালো অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমার ফার্মে আসে, কিন্তু সেখানে আমাকে না পেয়ে সেই আক্রোশবশত আমার ফার্ম ও ছাগলের খামার ভাঙচুর করে। সব মিলিয়ে ফার্ম ও খামারের প্রায় 9টি ঘর, যাহা অ্যাসবেস্টাসের ছাদ যুক্ত পিলার দেওয়া পাকা মেঝেযুক্ত ঘর, যার আনুমানিক মূল্য 25 লক্ষ টাকা এবং ব্লা 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 50 লক্ষ টাকা হচ্ছে যে আনুমানিক খোয়া গিয়েছে অভিযোগ করেছেন। তার যিনি রক্ষী ছিলেন, ভেরির রক্ষী, তাকে বুঝতে পেরেছি, মানে ইনসিকিউরিটি, তিনি সুরক্ষিত নেই, ইনসিকিউরিটি অভিযোগ তুলে তিনি সে অভিযোগ জানালেন, তড়িঘড়ি ব্যবস্থা হয়ে গেল। তড়িঘড়ি ব্যবস্থা নিল সেই পুলিশ, যেই পুলিশকে এখনও তাদের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যে কারণে আমরা বলছি মুদ্রার এপিট ওপিট, একই অঙ্গে এত রূপ। এসডিপিও কি বলছেন একবার শোনাবো, তারপর সৌরভ আসছি তোমার কাছে। এটা মূলত গ্রামবাসীর অভিযোগ এবং পুলিশের যে অভিযোগটা ছিল, পুলিশ সৌমোটো কমপ্লেন করেছে, তার বেসিসে আমরা আটক হয়নি। উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম, ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনরোষ, এই জনরোষের সন্দেশখালী ফুটছে, কথা বলার অপেক্ষা রাখে না। শাহজাহান, শিবু, উত্তমদের মতো শাসক দলের নেতাদের বিরুদ্ধে আম জনতা সেখানে গর্জে উঠেছেন, তারা প্রতিবাদ করছেন। আর এই পরিস্থিতিতে এবার সন্দেশখালী কাণ্ডে তৃণমূল কংগ্রেসের নিশানায় সিপিআইএম নেতা
বুধবারের ভাঙচুরের ঘটনায় সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার। অভিযোগ, নিরাপদর নেতৃত্বেই তার পোল্ট্রি ফার্মে হামলা হয়। শিবুর করা অভিযোগপত্রের 1 নম্বরে নাম রয়েছে প্রাক্তন সিপিআইএম বিধায়কের। নিজের অপরাধ ঢাকতেই অভিযোগ করেছে শিবু। টিভি9 বাংলায় প্রতিক্রিয়া নিরাপদ সর্দারের আমার সহকর্মী সৌরভ কিছুক্ষণ আগে সেই অভিযোগপত্র আপনাদের শোনাচ্ছিলেন। আমি আরও একবার যাব সৌরভকে। সৌরভ, এই যে অভিযোগ তিনি করছেন এবং নিরাপদর বিরুদ্ধে অভিযোগ করছেন, কিন্তু তিনি নিরাপদ নেই বলে অভিযোগ করছেন তড়িঘড়ি ব্যবস্থা। তাহলে এই মুহূর্তে পুলিশের ভূমিকা এক্স্যাক্টলি এক্ষেত্রে আর কি দেখতে পাওয়া যাচ্ছে, আর গ্রামবাসীরা তাদের এক্স্যাক্টলি অভিযোগ কি? দেখো শুভজিৎ, এই যে অভিযোগপত্র আমি শুরুতেই বললাম, এই অভিযোগপত্র শুধুমাত্র বিতর্কিত নয়, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে দেবে এবং এই অভিযোগপত্রে রাজনৈতিক রং লাগবে, তার কিন্তু পুরো একদম ছত্রে ছত্রে সেই উপাদান রয়েছে। সিপিএম নেতা নিরাপদ সর্দার হচ্ছেন এই অভিযোগপত্রের 1 নম্বর অভিযুক্ত। প্রাক্তন সিপিএম বিধায়ক, সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার এই অভিযোগের একমাত্র 1 নম্বর অভিযুক্ত। তার নেতৃত্বে হামলা চলেছে এমনটাই অভিযোগ করেছেন শিবু হাজরা। শিবু হাজরা অভিযোগ করলেন, পুলিশ একদম যা নাম বলেছেন সেই নামগুলো নিলেন, সেকশন দিতে কোনো ভুল হলো না। আমরা মেনে নিলাম যে অভিযোগ অনুযায়ী সেকশন দিয়েছেন, তাহলে এই তৎপরতা যখন ইডি সিআরপিএফ জওয়ানরা করেন, অভিযোগ করেন, তখন এই সেকশনগুলো দেওয়া হয় না কেন? তখন কেন 307 নম্বর ধারা দিতে পুলিশ পিছপা হয়? তখন কেন বাকি ধারাগুলো দিতে পুলিশ পিছপা হয়? তাহলে এক শিবু হাজরার অভিযোগ, শাসক দলের নেতার অভিযোগ হলে সেটা একরকমভাবে ট্রিট হবে, আর যদি বাকি ইডি সিআরপিএফ জওয়ান, কেন্দ্রীয় সরকার, যারা সরকারি কর্মচারী, এখনো পর্যন্ত সৌরভ তুমি যেরকমটা বললে, সৌরভ এখনো পর্যন্ত পরিস্থিতি তাই বলছে যে কোন সময় তারা ব্যবস্থা নেবেন, কতটা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেবেন, তা বোধহয় নির্ভর করছে তাদের ওপরতলা থেকে তাদের কাছে কি নির্দেশ রয়েছে এবং তারা কতটা নিরাপদ, আদৌ তারা নিজেরা নিরাপদ বা সুরক্ষিত কিনা, সেই অনুযায়ী প্রায় একই ঘটনার ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাওয়া যাবে। আমরা আপনাদের শোনাবো যে নিরাপদ সর্দার তিনি কি বলছেন এই গোটা ঘটনায়। তৃণমূল বাঁচার জন্য এখন কারো না কারো নাম বলতে হবে, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাই তারা সিপিএম এর লোককে একের পর এক নাম জড়ানোর চেষ্টা করছে, সিপিএম এর নেতাদের নাম বলার চেষ্টা করছে। নিরাপদ সর্দারের নাম আনতে হবে তাদের এফআইআর। যে সিপিএম কে তারা দেখতে পেত না, চোখে দেখা যেত না, দূরবীন দিয়ে দেখা যেত না, শূন্য, আজকে সেই সিপিএম এর নেতৃত্বে নাকি সারা ব্লকের মানুষ সব এককাট্টা হয়েছে। অন্যদিকে ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম, আপনারা জানেন সেই আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময়। দফায় দফায় ভাঙড় উত্তপ্ত হয়, সেই ছবি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের আমরা দেখিয়েছি। গত বছর জুন মাসে আপনাদের মনে করিয়ে দিই, পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার। সেই ঘটনায় খুন, অস্ত্র আইন, খুনের চেষ্টা, খুনের চেষ্টা, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা হয়েছিল। 15 জুনের সেই ঘটনায় আরাবুলকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। গ্রেফতারির পর তাকে লালবাজারে নিয়ে আসা হয়। শুক্রবার তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে, মানে আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে। এবং এই ঘটনার পর নওশাদ সিদ্দিকী, হাকিবুল ইসলাম মানে আরাবুল ইসলামের পুত্র, তারা কি বলছেন সেই ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছে, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তো হঠাৎ আরাবুল ইসলামকে গ্রেফতার করা, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটা কি এক ধরনের রাস্তা পরিষ্কার হচ্ছে নওশাদ সিদ্দিকী অবধি পৌঁছানোর? দেখুন, আমাকে যদি বলে আপনি আমার পৌঁছানোর মধ্যে আমার লস কিছু হবে না, সত্যি কথা বলছি। গত বছরে আমাকে অ্যারেস্ট করেছিল, এই দাঁতের ট্রিটমেন্ট করে নিয়েছি, এটা এখনও বাকি আছে। যদি অ্যারেস্ট করে এই দাঁতটাও ট্রিটমেন্ট করিয়ে নেব, ও ভয় আমি পাই না জেল জরিমানা। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাদের এক কর্মীকে হত্যা করেছিল পঞ্চায়েত নির্বাচনের সময় আরাবুল ইসলাম সাহেবদের সহযোগিতা নিয়ে। শওকত মোল্লার নেতৃত্বে হিংসাটা হয়েছিল ওখানে। শওকত মোল্লা বাইরে থেকে গুন্ডা মস্তান, অস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনে জ্বালিয়েছিল। তো আমরা চাই শওকত মোল্লার গ্রেপ্তারি। আরাবুল ইসলামরা তো এখানে জায়গা দিয়েছিল, শওকত মোল্লারা এসে এখানে অন্যায়টা বেশি করে সংগঠিত করেছিল। আমি শুনলাম যে 15 তারিখে একটা মার্ডার হয়েছিল আইএসএফের একজন,
সেই কেসে নাকি অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি না এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই। আমরা এইটুকু বলতে পারি যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের দলের দুজন মার্ডার হলো, আমাদের দলের দুজন খুন হলো, তাকে কেন গ্রেপ্তার নয়? পাশাপাশি অন্য খবরে চোখ রাখি, বিমানযাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে 5 রাউন্ড AK-47 রাইফেলের বুলেট। বাগডোগরা বিমানবন্দরে তল্লাশির সময় এই তাজা বুলেট উদ্ধার হয়। গ্রেফতার ভুটানের এক বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ। এবার দেশের খবরে চোখ রাখবো। ইউপিএ আমলেই দুরবস্থার চরমে ওঠে। দেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র পেশ করেন নির্মলা সীতারামন। আর কেন্দ্র দাবি করেছে ইউপিএ সরকার একটি সুস্থ অর্থনীতি হাতে পেলেও পরের 10 বছরে এটিকে অকার্যকর করে ফেলে। এদিকে 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার সময় ভঙ্গুর অর্থনীতি হাতে পেলেও দীর্ঘমেয়াদী আর্থিক বৃদ্ধির পরিস্থিতি তৈরি করেছে। কেন্দ্রের দাবি 2004 সালে যখন ইউপিএ সরকার ক্ষমতায় আসে তখন দেশের অর্থনীতির বৃদ্ধি ছিল 8%, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে তা ছিল 7%, কৃষিক্ষেত্রে তা ছিল 9%। কিন্তু সেই পরিস্থিতির ফায়দা তুলতে ব্যর্থ কংগ্রেস। শ্বেতপত্রে দেখানো হয়েছে 2004 থেকে 2014 এই 1 দশকে গড় বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল 8.2%। আর এই চড়া মুদ্রাস্ফীতি রুখতে ইউপিএ কোনো পদক্ষেপই করেনি বলে কেন্দ্রের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। দেশের পর এবার বিদেশের খবরে আমরা চোখ রাখবো। ফের বিস্ফোরণ, আবারও গুলি চলল। ভোটের দিনও পাকিস্তান অশান্ত হয়ে উঠল। ভোট চলাকালীন বালুচিস্তান এবং ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণ এবং গুলিতে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। ডেরা ইসমাইল খানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 5 পুলিশ কর্মীর। অন্যদিকে বালুচিস্তানেও জঙ্গি হামলায় প্রাণ হারান 2 জন নিরাপত্তারক্ষী।